Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের এই এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটি কোনো গতানুগতিক এপিসোড নয়, এটা কোনো স্পেশাল এপিসোড নয়, বরং এটি একটি ইমার্জেন্সি এপিসোড। ইমার্জেন্সি এই কারণে বলছি, আজকের এই এপিসোডে যেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করা এই মুহূর্তে অতীব জরুরি। কেন জরুরি সেটা এই ঘটনা শুনলেই বুঝতে পারবেন। এই ঘটনা আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে কিন্তু আমরা প্রচার করেছি। গত 110 নম্বর এপিসোডে বাগদাস শিরোনামে যেই ঘটনাটি আমরা প্রচার করেছিলাম, সেখানে এই ঘটনাটি যিনি আমাদেরকে পাঠিয়েছিলেন তার নাম হলো মোহাম্মদ মাহিন মিয়া। ওনার বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার মেঘনাপাড়া গ্রামে। তো উনি বর্তমানে ইরানে রয়েছেন, তবে উনি থাকতেন দুবাইতে। ইরানে কিভাবে গেলেন, এমন একটি ঘটনা ওনার সাথে ঘটেছিল। সেই ঘটনার ভয়াবহতাটা উনি আজও ভুলতে পারেননি। এখনও উনি মেন্টালি ট্রমাটাইজ হয়ে আছেন। এখনও স্বপ্নের মধ্যে সেই ভয়ঙ্কর দৃশ্য বারবার ওনার সামনে ভেসে ওঠে। কিন্তু ওনার এই ঘটনাটি কেন আমরা ইমার্জেন্সি এপিসোড বলে আপনাদের সামনে হাজির করছি? প্রিয় লিসেনার্স, আমাদের এই এপিসোডের লিঙ্কটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই ঘটনাটি জানা সকলের জন্য জরুরি। বিশেষ করে আমি বলবো যারা মধ্যপ্রাচ্যে আছেন, স্পেশালি যারা দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরগুলোতে আছেন, তাদের জন্য আরও বেশি জানা জরুরি। চলুন ঘটনা শুরু করি। এই যে আমাদের মাহিন ভাই, উনি যে ঘটনা দিয়েছিলেন তার মধ্যে কিন্তু ওনার খালাতো ভাই রাসেলের নাম ছিল। তো আজকের ঘটনাতে কয়েকটি ক্যারেক্টার রয়েছে, তার মধ্যে এই মাহিন ভাই এবং রাসেল ভাই দুজনই রয়েছেন। ওনারা দুজনই দুবাই থাকতেন। 2023-এর শেষ দিকে ওনারা দুবাইতে যান। দুবাইতে যাওয়ার পর মাহিন ভাই উনি খুবই একটা কষ্টের কাজের সাথে যুক্ত হন, যেটি আসলে ওনার জন্য মোটেও পারফেক্ট ছিল না। ওনার শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা কোনোভাবেই ওই কাজের সাথে যায় না। তখন ওনার যে আর এক খালাতো ভাই রাসেল, তার সাথে উনি আলোচনা করেন। এই দুজন মিলেই পরামর্শ করেন যে দুবাই থেকে বের হয়ে ইটালিতে যেতে হবে। দুবাই সহ আশেপাশের বিভিন্ন শহরগুলো থেকে এই ইটালিতে যাওয়ার এই ভয়ঙ্কর যাত্রাপথকে বলা হয় গেম, GAME, গেম মানে খেলা। এটা আসলে একটা খেলা, এমন এক খেলা, এটা একটা মৃত্যু খেলা। তো ওনারা সিদ্ধান্ত নেন যে যাবেন। তো একজন ব্রোকার মানে দালালের সাথে কথা বলেন, যারা হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে যুক্ত আছেন বা মানব পাচারের সাথে যুক্ত আছেন। তো দালালের সাথে কথাবার্তা বলার পর খুব ভালো মনে হয় যে তাদেরকে একটা রুট বলে, যে প্রথমে দুবাই থেকে তাদেরকে শিপে করে ইরানে নিয়ে যাওয়া হবে। তবে ইরানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথমে আগে বাসে করে ওমানে নিয়ে যাওয়া হবে, তারপর ওমান থেকে ওমান উপসাগর দিয়ে ইরানে নিয়ে যাওয়া হবে। ইরান থেকে সড়ক পথে প্রথমে গ্রিসে, তারপর গ্রিস থেকে ইটালিতে। খুবই সহজ একটা কথা, মানে মনে হচ্ছে যে আমি যেমন 5 সেকেন্ডে বলে দিলাম। তো এটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আসলে 5 সেকেন্ডে যেই কথাটা বলা গেল, আসলে কি এটা 5 সেকেন্ডে বলার মতো এত সহজ কোনো জিনিস? তো যাই হোক, দালালের সাথে তাদের সাথে চুক্তি হলো যে জন প্রতি 7 লক্ষ টাকা করে দিতে হবে। এই দালাল জন প্রতি 7 লক্ষ টাকা নিয়ে তারা তাদের এই দুইজনকে, এই যে মাহিন ভাই এবং রাসেল ভাই, এই দুইজনকে তারা ইটালিতে পৌঁছে দেবেন। তো তারা তো তাদের চিন্তা অনুযায়ী সুন্দর একটা পরিকল্পনা করে রেখেছেন যে হয়তোবা পরিবারকে ভালো রাখার জন্য ইটালিতে গেলে আরও অনেক সুবিধা তারা পাবেন, যেটা দুবাইতে পাচ্ছেন না। বিপদসংকুল এই মৃত্যু যাত্রায় ওনারা সামিল হলেন। তো যেই দিনে তাদের নিয়ে যাওয়ার কথা ছিল, যথারীতি সব কিছু ঠিকঠাক ছিল, এবং এটাও কথা ছিল যে ইটালিতে যাওয়ার পর পরিবার থেকে ওই দালালদের একটা নির্দিষ্ট চ্যানেল রয়েছে, ওই চ্যানেলে টাকাটা দিতে হবে, যেটা মোটেও বৈধ চ্যানেল নয়।
যারা বিদেশে আছেন তারা এই চ্যানেলগুলো সম্পর্কে ভালো অবগত থাকতে পারবেন। তো যাই হোক, ওনারা যখন সড়ক পথে ওমানে নিয়ে যাওয়া হয় আর কি তাদেরকে, তো ওখানে মোটামুটি একটা 3 ঘন্টার একটা জার্নি ছিল, 3-4 ঘন্টা বা এরকম একটা সময় হবে আর কি। তো দুবাই থেকে ওমানে নিয়ে যাওয়া হয়, ওমানের একটা পোর্টে নিয়ে যাওয়া হয়। ওই পোর্টে দিয়ে গিয়ে দেখা গেল ওনারা দুজন একা নন, মানে এই রাসেল ভাই আর মাহিন ভাই ওনারা দুজন একা নন, আরও 6 জন সেখানে আছে, তার মানে মোট 8 জন। এই 8 জনকে একটা শিপে তোলার কথা থাকলেও তাদেরকে তোলা হয় একটা বোটে, স্পিড বোটের মতো একটা বোটে আর কি। কথা ছিল যে তাদের পৌঁছাতে সর্বোচ্চ 3 ঘন্টা লাগবে, মানে ওমান উপসাগর দিয়ে ইরানের বন্দর আব্বাস নামক একটা জায়গা রয়েছে সেখানে। তো কিন্তু তাদের প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নি করতে হয়েছিল সমুদ্রপথে। উত্তাল ঢেউগুলো পাড়ি দিয়ে তারা সেখানে পৌঁছান। তবে এই সময়ের মধ্যে তাদেরকে কোনো ধরনের কোনো খাবার টাবার দেওয়া হয়নি। প্রিয় লিসেনার্স, আপনারা হয়তোবা এই মুহূর্তে চিন্তা করলে অবাক হবেন যে হঠাৎ করে কেন জরুরি ভিত্তিতে এটা বলা হচ্ছে। কারণ হচ্ছে, মাহিন ভাই জানিয়েছেন এই মুহূর্তে যে সিজন, এই যে ডিসেম্বর মাস চলে আসছে, এই সময়ে দুবাইয়ের অনেক মানুষ তারা ইটালিতে যাওয়ার জন্য এই গেমের আশ্রয় নেবেন এবং দালালদের মিষ্টি কথায় পড়ে তারা এই কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করবেন। তো এখন হলো সেই সিজন। আমরা যদি এই এপিসোডটা প্রচার করতে একটু দেরি করি, হয়তোবা কোনো না কোনো ভাই, আমাদের লিসেনার না হলেও আমাদেরই কোনো ভাই হয়তোবা এই বিপদে পড়ে যেতে পারেন। এই জন্যই আমরা ইমার্জেন্সি ভিত্তিতে এই ঘটনাটি আপনাদের সামনে নিয়ে আসছি। তো চলুন এরপরে কি হলো শুনি। তো ওনারা ওমান থেকে ইরানে পৌঁছান। ইরানে পৌঁছানোর পর তাদেরকে 2 থেকে 3 ঘন্টার একটা গাড়িতে করে, মানে একটা জার্নি ছিল আর কি। তো তাদেরকে একটা জায়গা নিয়ে যাওয়া হয়। জায়গাটা ছিল জঙ্গলের ভিতরে, মানে আস্তে আস্তে সড়ক থেকে জঙ্গলের দিকে যায়। তো জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে একটা বাড়ি আছে সেখানে। তো সেই বাড়িতে তাদেরকে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর সেখানে তাদেরকে 8 ঘন্টা রাখা হয়। 8 ঘন্টার মধ্যে তাদেরকে কোনো ধরনের পানি বা রুটি বা কিচ্ছু দেওয়া হয়নি। ক্ষুধায় সবার অবস্থা খুব কাহিল হয়ে গেছে। ওখানে যাওয়ার পর তাদেরকে একটা রুমে নিয়ে যাওয়া হয়। রুমে নিয়ে যাওয়ার পর দেখা গেল ওখানে আরও 4 জন আছে, মানে ওনারা 8 জন, আরও 4 জন, 12 জন। এই 4 জনের অবস্থা খুবই শোচনীয় ছিল। তাদের শরীরে আঘাতের চিহ্ন এবং খালি গায়ে ছোট্ট একটা হাফ প্যান্ট পরা বা শর্টস পরা, এরকম একটা জিনিস পরা, একরকম উলঙ্গই বলতে হবে আর কি। তো এই অবস্থায় তাদেরকে ফেলে রাখা হয়েছে। যন্ত্রণায় তারা কাতরাচ্ছে। তাদেরকে দেখে বাংলাদেশি বলেই মনে হচ্ছে। কথা বলার সুযোগ ছিল না, কারণ তাদের আসলে ওই রকম সেন্স কাজ করছিল না। প্রচণ্ড আঘাত একটু আগে করা হয়েছে, বোঝা যাচ্ছিল। তো ওনাদের 8 জনকে নিয়ে আসার সাথে সাথে তাদের শরীরের কাপড় চোপড়ও খুলে ফেলা হয়, শুধু একটা হাফ প্যান্ট রাখা হয়। এরপর তাদেরকে বলা হয় যে এই মুহূর্তে তাদের সকলের বাসার সাথে কথা বলে 4 লক্ষ টাকা আনতে হবে। তো তারা বলে যে আমাদের তো যাওয়ার পরে টাকা দেওয়ার কথা ছিল। বলে ওসব কথা কিছু জানি না, এই মুহূর্তে 4 লক্ষ টাকা দিতে হবে। আর এখানে 4 লক্ষ টাকা দেওয়ার পর পরবর্তী যে ধাপ, সেই ধাপগুলো অতিক্রম করার পর আবার 3 লক্ষ টাকা দিতে হবে। যখন তারা বললেন যে না, এইভাবে টাকা দিব না, তখন তাদের সামনে ওই যে 4 জনকে একটু আগে আঘাত করা হয়েছে বলে মনে হচ্ছিল, এদেরকে এমনভাবে আবারও পেটানো শুরু হয় যে সেই মার দেখে ওনারা ভয়ে বলেন যে ঠিক আছে, আমরা কথা বলছি। তো ওনাদের কাছে যে ফোনগুলো ছিল, প্রথমত সেই ফোনগুলো কেড়ে নেওয়া হয়েছিল। তাদের একটা ফোনে শুধু পরিবারের সাথে একটা নাম্বারে কথা বলা যাবে, এরকম একটা ফোন তাদেরকে দেওয়া হয়। তারা তাদের পরিবারের সাথে কথা বলেন। তো এই কয়েকদিনের ভেতরে তাদেরকে হালকা পাতলা কিছু খাবার দেওয়া হয়েছে। আর ওই জায়গাতে ওই 8 জনকে ওরকম কোনো নির্যাতন করা হয়নি যেটা বাকি 4 জনের সাথে করা হয়েছে, কারণ তারা প্রত্যেকেই মোটামুটি কথাবার্তা বলে, কারণ পরিবারের সাথে ওই 4 লক্ষ টাকা মোটামুটি গোছানোই ছিল। কারণ তাদের কাছে তো টাকা ছিল যে পৌঁছানোর পরে 7 লক্ষ টাকা দিতে হবে, সেই হিসাবে পরিবারের কাছে তো টাকা গোছানো।
এই জন্য 4 লক্ষ টাকা তাদের ওই নির্দিষ্ট চ্যানেলে আসতে আসলে খুব বেশি সময় লাগে নাই। তো এরপরে তাদেরকে ইরানের ওই জঙ্গল থেকে ইরানেরই আর একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। সেটা ওখান থেকে বেশ বড় একটা জার্নি করে তাদেরকে সড়ক পথে নিয়ে যাওয়া হয়। তো তারা চিন্তা করেছেন যে ইরান থেকে তো সড়ক পথেই নিয়ে যাওয়ার কথা ছিল, মনে হয় তারা ঠিক পথেই আছেন। তো এরপরে আর একটা নির্জন জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়। সেখানে একটা বাড়ি ছিল, সেই বাড়ির কাছে যেতেই 3টা ভয়ঙ্কর কুকুর, খুবই হিংস্র কুকুর, স্বাভাবিক আকৃতির থেকে অনেক বড়, দূর থেকে এমনভাবে ঘেউ ঘেউ করে ওঠে যে তাদের পিলে চমকে যায়। তো ওইখানে তাদেরকে যখন নিয়ে যাওয়া হয়, একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। সেই বাড়িটা এমন ছিল, বিভিন্ন হোটেলগুলোতে ছোট ছোট রুম থাকে না, তো ওই রকম রুম। এই রুমগুলোর ভেতরে হসপিটালের মতো বেড আছে, সেই বেডের পাশে ছুরি কাঁচি এগুলো রাখা আছে। এরকম কয়েকটা রুম ওনারা দেখলেন। এরপর তাদেরকে একটু তুলনামূলক বড় রুমের ভিতর নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে ওনারা তো চমকে ওঠেন। মনে হলো দানব আকৃতির 3জন মানুষ অন্য 3জনকে বেধড়ক মারছে। এই 3জন হচ্ছে পাকিস্তানিদের মধ্যে উপজাতি আছে না কিছু, যারা অনেক উঁচা লম্বা হয়। তো এই রকম মানে তাদের যেই থাই, মানে তাদের যে রান, এই রানের যেই ওজন, হয়তোবা ওইখানে যারা 8জন গিয়েছেন তাদের একজনের ওজন হয়তোবা ওই রানের ওজনের সমানও হবে না। তাহলে পুরো বডির ওজন কতটুকু, আর তারা কীরকম উঁচু লম্বা। এই 3জন অন্য 3জনও বেশ উঁচু লম্বা, তাদেরকে পা উপরের দিকে ঝুলিয়ে রেখে এমনভাবে পেটাচ্ছে, এটা আসলে মধ্যযুগীয় বর্বরতাটাকেও হার মানাবে। লিসেনার্স, বর্বরতা কিন্তু এখানেই শেষ নয়, শুরু মাত্র। সাথে থাকুন, আস্তে আস্তে শুনতে পাবেন। তো ওখানে এই অবস্থা দেখার পর এমন ভয়াবহ নির্যাতন দেখার সাথে সাথে ওই 8জনের তো পিলে চমকে গেছে। পরবর্তীতে ওইখানে ওই যে 3জন পাকিস্তানি, তাদের ভাষা ওনারা টুকটাক বুঝতে পারছিলেন। তো তাদের সাথে কথা বলে জানা গেল যে আগের যেই অবস্থানটায় তারা ছিলেন, তারা কি করেছেন, এই 8জনকে এদের কাছে বিক্রি করে দিয়ে গেছেন। মানে এরা এখন দাস, এদেরকে মেরেও ফেললেও কারো কিছু করার নাই, তারা বিক্রি হয়ে গেছে। তখন তাদেরকে বলা হয় যে তোদেরকে 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে প্রত্যেকে তোদের বাড়ি থেকে 40 লক্ষ টাকা করে নিয়ে আসবি, আর তা না হলে তোদেরকে মেরে ফেলবো। আর মেরে ফেলার পর কি করব, তোদের কিডনিগুলো আমরা বিক্রি করে দিব, আর তোদের বডিটাকে এই যে বাইরে রাখা 3টা কুকুর, এই 3টা কুকুরের প্রধান খাবারই হচ্ছে মানুষের মাংস। এই 3টা কুকুরকে খাওয়াবো, একবারে তো খেতে পারবে না, ফ্রিজে রাখবো তোদের মাংস, তারপর আবার আস্তে আস্তে করে এদেরকে খাওয়াবো। তোদের হাত পা দিয়ে তার আমাদের লাভ নাই, তোদের যেগুলো দরকার সেগুলো নিয়ে নেব। তোরা যদি টাকা দিতে নাও পারিস আমাদের কোনো সমস্যা নেই, তোদের কিডনি নিয়ে নিব। তো এরকম বলেন। তখন ওরা বুঝতে পারেন এই যে হসপিটালের বেডের মতো যে ছুরি কাঁচি যেগুলো, এগুলো দিয়ে মূলত তারা এই কাজটা করেন, কেউ যদি টাকা দিতে না পারে। তো ওখানে ওনাদের টানা 5 দিন হালকা পানি ছাড়া, সামান্য কিছু খাবার ছাড়া একরকম না খাইয়েই রাখা হয়েছিল। 5 দিনে ওনাদের অবস্থা খুব খারাপ। এর মধ্যে বারবার তাদেরকে বলা হচ্ছিল যে টাকা আনতে। আর ওই জায়গাতে এসে এই যে মাহিন ভাই, রাসেল ভাই সহ অন্য যে 6জন ছিলেন, প্রত্যেককেই নির্যাতন করা হয়েছিল, প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়েছিলেন। তো এরপর ওখানে আসলে এমন একটা অবস্থা ছিল, ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থা আসলে কোনো ভাষায় প্রকাশ করার মতো না। এর ভিতরে ওনারা পরিবারের সাথে যোগাযোগ করছেন। আসলে 40 লক্ষ টাকা, এটা তো একটা আকাশ কুসুম কল্পনা মাত্র। যেখানে তারা অনেকেই ঋণ করে সুদে টাকা নিয়ে বিদেশে এসেছেন, সেই টাকা শোধ দিতে পারেন না, সেখানে 40 লক্ষ টাকা পরিবার থেকে কীভাবে দিবেন? এটা একটা অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু এমন একটা গ্যারাকলে পড়েছেন। এর মধ্যে ঘটে আরও একটা ঘটনা, সেটা হলো ওই যে 8জন, মানে মাহিন ভাই, রাসেল ভাইয়ের সাথে আরও যে 6জন ছিল, মানে টোটাল 8জন। এই 8জনের মধ্যে 2জন ছিলেন চাচা ভাতিজা, আপন চাচা ভাতিজা। তো এর মধ্যে যে চাচা যিনি,
একদিন সন্ধ্যার পর কি হয়েছে, ওনারা তো সবাই এক জায়গায় আছেন, এই যে 8 জন এক জায়গায় আছেন। তো চাচা তো একটু, তার বুদ্ধি একটু বেশি, স্বাভাবিকভাবে ওনাদের থেকে একটু বয়স্ক। তো ওই যে 3 জন যে পাকিস্তানি জল্লাদই বলবো, 3 জন কী করছে, নেশা করতে করতে আসছে আর কি রুমের মধ্যে। তো আসার পর বিভিন্ন কথাবার্তা বলতেছে। তো একটা পর্যায়ে চাচার মেজাজ গরম হয়, চাচা বিভিন্নভাবে একটু উচ্চবাচ্য তাদের সাথে করেন, একটা হাতাহাতিও হয়ে যায়। তো ওই সময়ে এই 3 জন বলে ওঠে, যাই তুই বাড়িতে ফোন করে বল যে তোর টাকা লাগবে না, তোকে আমরা মেরে ফেলবো। এবং একথা বলার সাথে সাথে একটা বড় চাকু বের করেছে। এটা দেখার পর ওই চাচা বুঝতে পারছেন যে আসলে অবস্থা খারাপ। তো তাদেরকে অনুনয় বিনয় করেন, আচ্ছা ঠিক আছে তোদেরকে টাকা দিব, আমার মারিস না। তখন ওরা বলছে না, তুই বাসায় ফোন করে বল যে এটাই তো শেষ কথা, তোর টাকা নিব না, তুই টাকা দিতে চাইলেও নেব না, তোরে মেরে ফেলবো। এই কথা বলতে বলতেই তাকে ধাক্কা দিয়ে ফ্লোরের উপরে ফেলে দেন। এটা কিন্তু বাকি 7 জন দেখছে, কিন্তু তাদের শরীরে এত আঘাত করা হয়েছে, কোনো প্রতিবাদ সৃষ্টি করার মতো অবস্থা তাদের নাই। আর তাদের একজনের শরীরে যেই শক্তি, এই 8 জন মিলেও সুস্থ অবস্থাতেও তাদের শরীরে যদি শক্তিও থাকতো, এই একজনকে কাবু করতে পারতো না, এমন একটা অবস্থা আর কি। আর সেখানে তাদেরকে তো মেরে অবস্থা খারাপ, না খাইয়ে রেখে শরীরকে অনেক দুর্বল করে দেওয়া হয়েছে। তো যাই হোক, ওই অবস্থাতে ওই চাচাকে মাটিতে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পর ওই ধারালো চাকু গলার নিচে ঠেকিয়ে একটা টান দেওয়া হয়েছে, শুধু এক টানেই মাথা আলাদা করে ফেলেছে। এত রক্ত চারদিকে ছড়িয়ে গেছে। তো রক্ত বের কিছুক্ষণ হওয়ার পর, রক্ত যখন থেমে গেল, তখন বডিটাকে আবার কাত করে দেওয়া হলো, চিৎ করে দেওয়া হলো। চিৎ করার পর ওই চাকু দিয়েই তার বুকের উপর একটা লম্বা টান দিল, একটা হ্যাঁচকা টান। এক টানে বুকের অনেকটাই কেটে গেল। এরপর কি করলো যে ওই লোকটা বুকের মধ্যে হাত ঢুকিয়ে দিল। হাত ঢুকিয়ে নাড়ি ভুড়ি, তারপরে বিভিন্ন শরীরের অর্গানগুলো এক টানে বের করে নিয়ে এসে তার ভিতর থেকে 2টো কিডনি, এই কিডনি 2টো কেটে একটা পলিথিনের মধ্যে রাখলো। এরপর ওই লোকটাই কী করলো, একটা চা পাতি নিয়ে এসে শরীরটাকে বেশ কয়েকটা টুকরো করে ফেললো কুপিয়ে, এবং এইগুলো ওই বাইরে থাকা কুকুরদের সামনে ছড়িয়ে দিল। কুকুরগুলো মনে হচ্ছে বহুদিন কিছু খায় না। এই মাংসগুলো পাওয়ার সাথে সাথে তারা এই মাংসগুলোর উপর হামলে পড়ল। অল্প সময়ের মধ্যেই শুধু কিছু হাড় পড়েছিল ওখানে, বাকি সব খেয়ে শেষ করে ফেলেছে। চোখের সামনে নিজের চাচার, আপন চাচার এমন করুণ মৃত্যু, নৃশংস মৃত্যু দেখল তার ভাতিজা। আর এই ঘটনার সাক্ষী হলেন মাহিন ভাই, রাসেল ভাই সহ আরও বাকি লোকজন। এমন দৃশ্য দেখার পর তারা বুঝতে পারলেন এখানে কোনো ধরনের উচ্চবাচ্য করলে এই অবস্থা তাদের সাথেও হবে। তখন তারা পরিবারকে খুব করে কান্নাকাটি করলেন যে যেভাবেই হোক আমাদেরকে বাঁচাও, এই ব্যাপার। ওই যেই ভাতিজা, সেও বাসায় ফোন দিয়ে বলছে চাচার নাই, চাচা শেষ, চাচার সাথে এই করছে, আমাকে এখন বাঁচাও, নাহলে কিন্তু আমার অবস্থা এরকম হবে। কিন্তু এত টাকা তো দেওয়া সম্ভব না। তবে ওই লোকগুলো পরবর্তী বলছে, আচ্ছা ঠিক আছে, 20 লাখ টাকা দিয়ে দে তোরা, 40 লাখ লাগবে না। তারপর যে যতটুকু পেরেছিল, 20 লাখ টাকা না হলেও, তারপরও বেশ অনেক টাকাই দিতে হয়েছিল আর কি, 20 লাখ টাকা না হলেও। এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয় ওখান থেকে, তাদেরকে নিয়ে আর একটা জায়গায় দিয়ে আসা হয়। তবে ওইখানে যাদের হাতে দিয়ে আসা হয়, ওই দালালটা নাকি ভালো ছিল। ওই দালালটা বললেন যে তোমাদের সাথে তো এরকম হওয়ার কথা না, আমার সাথে কথা হলো শুধু এই পর্যন্ত এনে দেয়া, আর তোমাদেরকে আমি খালি ঢুকাই দিব ইটালিতে। তবে বুঝতে পারছি যে সামনে তোমাদের পথ অনেক কঠিন। তো ওই দালাল পরামর্শ দিলেন যে তোমরা যাও না, তোমরা ইরানেই থাকো। ইরানে এরকম অনেক লোকই আসে, ঢোকে। এখন আমি তো আর তোমাদের জন্য অন্য কোনো কিছু করতে পারবো না, তোমাদের জন্য এই পরামর্শই দিতে পারি। এখন ওইখানে যাওয়ার পর আর একটা সমস্যা হলো যে ওই যে দালাল, যে সেই দালাল আবার কিন্তু বাংলাদেশি না, সে ইরানি। এখন তাদের ফার্সি ভাষা আবার ইনারা বোঝেন না। পরে তাদের কাছ থেকে একটা ফোন নিয়ে গুগল ট্রান্সলেটে কথা বলে ওইভাবে বোঝানো হয়। আর সেখানকার একজন স্থানীয় পুলিশের সাথেও কথা হয়, সেও সহযোগিতা করে। এরপর থেকে মাহিন ভাই, রাসেল ভাই, ওনারা ইরানেই রয়েছেন। আর ওই যে ওনাদের সাথে আরও বাকি যেই 5 জন ছিলেন আর কি, একজন তো মারা গেলেন বলবো না, শহীদ হয়েছেন।
তো এই 5 জনকেও পরবর্তীতে এই যে মাহিন ভাই, রাসেল ভাই, ওনারা যোগাযোগ করে ওনাদের সাথে নিয়ে এসেছিলেন। এখন ওই 5 জনও ভালো আছেন, মাহিন ভাই, রাসেল ভাইও ভালো আছেন। তো ওখানে আসার পর দেখা গেল যে এমন অনেক লোক ইরানে রয়েছেন কারো কান নাই, 2 কান নাই, বা নাক কাটা, বা শরীরে এক চোখ নাই, একটা চোখ নাই, শরীরের বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর আঘাতের চিহ্ন। এরা প্রত্যেকেই কিন্তু ইটালি যাওয়ার জন্য এই ভয়ঙ্কর এই মৃত্যু যাত্রায় সামিল হয়েছিলেন, যেতে পারেননি। এরকম ভয়ঙ্কর একটা পরিবেশ পরিস্থিতির শিকার হয়েছেন। মাহিন ভাই বলেন যে এখনও চোখ বন্ধ করলেই চোখের সামনে সেই যে চাচা যাকে হত্যা করা হলো, নৃশংসভাবে হত্যা করার পর কিডনি বের করা হলো, শরীরকে টুকরো টুকরো করে চোখের সামনে কুকুরকে দিয়ে খাওয়ানো হলো, এই দৃশ্য এখনও দেখে উনি ভয়ে শিউরে ওঠেন। মাহিন ভাই বিনীতভাবে অনুরোধ করেছিলেন যে ওনার এই ঘটনা যেন আমরা প্রচার করি, এটা ভৌতিক ঘটনা না, তারপরে যেন প্রচার করি। কারণ আমাদের মধ্যপ্রাচ্যের অনেক ভাই, শুধু মধ্যপ্রাচ্যে থাকা ভাই না, আমাদের বাংলাদেশের অনেক ভাইরাও দুবাই হয়ে ইটালিতে যাওয়ার চেষ্টা করছেন, যেটা কতটা ভয়ানক হতে পারে সেটা হয়তোবা আমরা এই ঘটনার মাধ্যমে প্রকাশ করতে পারি নাই। প্রিয় লিসেনার্স, ইটালিতে যাওয়ার জন্য, ইউরোপ হয়ে যাওয়ার জন্য কখনো কখনো বসনিয়ার জঙ্গল পার হয়ে মানুষ আসার চেষ্টা করে। সেখানে ভাল্লুকের আক্রমণে, সিংহের আক্রমণে মানুষের সেই আধা খাওয়া দেহগুলো এখনও ইন্টারনেটে দেখতে পারবেন। প্রিয় লিসেনার্স, একটা জিনিস, সেটা আসলে কি বলবো, পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য যারা প্রবাস জীবনে রয়েছেন তাদের যে কি কষ্ট, এজন্য আমরা সবসময় আমাদের প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধাশীল। আফরান দ্য হরর ওয়ার্ল্ড চ্যানেল যখন শুরু করেছে ঠিক তখন থেকে আপনারা খেয়াল করবেন প্রবাসী ভাইদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের এপিসোড করেছি, ছোট ছোট ভিডিও তৈরি করেছি, আমরা দিয়েছি সেগুলো। আমি কিন্তু জানতাম যে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী ভাইদের অবদানটা কতটুকু, এটা অনেকেই জানতেন, শুধু আমি জানতাম বিষয়টা এরকম না। সবসময় কিন্তু আমি বিভিন্ন ঘটনার মধ্যে সে কথা বলেছি। বিশেষ করে এই জুলাই বিপ্লবের আগে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী ভাইদের অবদান যে কি কতটুকু ভূমিকা, এটা বাংলাদেশের মানুষ কিন্তু হারে হারে টের পেয়েছে। এই কারণে প্রবাসী ভাইদের প্রতি আমাদের আফরান দ্য হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে সব সময় শ্রদ্ধা, ভালোবাসা। কারণ আপনারা যদি ওখানে কষ্ট না করতেন, বাংলাদেশে আপনাদের পরিবাররাও ভালো থাকতো না, এমনকি আমরাও ভালো থাকতাম না। আপনাদের এই শ্রম, কষ্ট, আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বাংলাদেশের মানুষ, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আপনাদের দিকে খেয়াল রাখবেন, আর এই ধরনের বিপদসংকুল পথে পা বাড়াবেন না। আল্লাহ আপনার রিজিক যেখানে রেখেছেন সেখান থেকেই আপনার রিজিকের ফয়সালা হবে, কিন্তু এই ধরনের বিপদসংকুল জায়গায় যাবেন না। আমরা যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব, যতটুকু ইনকাম হোক না কেন, কিন্তু এই ধরনের অবৈধ পথে গিয়ে ইনকাম করার চেষ্টা করব না। প্লিজ, আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা কেউ এইভাবে অবৈধ পথে বিদেশে যাবেন না। আজকের এপিসোডের ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যেহেতু এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, স্পেশালি সংযুক্ত আরব আমিরাতে, দুবাই থেকে বা দুবাই হয়ে অনেকেই যাওয়ার চেষ্টা করবেন ইটালিতে। এই জন্যই মূলত এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করা। এটি ভয়ের ঘটনা না, কিন্তু আফরান দ্য হরর ওয়ার্ল্ডের অনেক লিসেনার যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন, সৌদি আরবে রয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, দুবাইতে রয়েছেন, তো এরকম অনেকেই আছেন, তাদের জন্য, এবং আমাদের বাংলাদেশি যেই ভাইরা আছেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় রয়েছেন যারা এইভাবে যাওয়ার স্বপ্ন দেখছেন, আমি বলবো আপনারা এর থেকে নিবৃত হন, দেশে কিছু করার চেষ্টা করুন, নতুবা বৈধ পন্থায় বিদেশে যান, অল্প উপার্জন করুন, আল্লাহ এতেই বরকত দেবেন। কারণ পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য আপনি যাচ্ছেন, এই যাত্রা যেন আমরা কখনোই চাইব না এই যাত্রা যেন আপনার শেষ যাত্রা হয়। আপনি ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে ইনশাল্লাহ আমরাও ভালো থাকবো, আপনারা খারাপ থাকলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এই এপিসোডটা আপনি নিজে শুনবেন, পরিবারের সদস্যদেরকে শোনাবেন, বন্ধুবান্ধবদেরকে শোনাবেন, এটা অনুরোধ করছি। মাইন ভাইকে ধন্যবাদ, উনি এর আগে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, ভৌতিক ঘটনা পাঠিয়েছেন। তো উনি বর্তমান সিচুয়েশনে এই ব্যাপারটা বলার জন্য, ইমার্জেন্সিতে বলার জন্য আমাদেরকে অনুরোধ করেছিলেন, তার প্রেক্ষিতে আমরা এটা শুনলাম এবং আমাদের কাছেও মনে হয়েছে ইমার্জেন্সিতে এটা আপনাদের সামনে উপস্থাপন করার দরকার। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই রাখতে চাচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে সোমবার হরর নাইট এপিসোডের শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালাম